দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো নিউজের নিয়মিত আয়োজন জাগো স্বাস্থ্য কথায়। আপনাদের সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, সুস্থ সক্রিয় থাকার জন্য কি শুধু ব্যায়াম করাই যথেষ্ট? সঠিক খাদ্যাভ্যাসও হতে পারে আপনার ফিটনেসের আসল চাবিকাঠি। এবং আমাদের আজকের আলোচনার বিষয়, ফিট থাকতে হলে কি খাবেন এবং কি এড়াবেন। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন পুষ্টিবিদ জান্নাতুন নূর নাইমা। তিনি আছেন এভার কেয়ার হাসপাতালে। চলে যাচ্ছি তার কাছে। আপনাকে আমন্ত্রণ। কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি এবং আরও বেশি ভালো লাগছে আজকের আলোচনার বিষয়টি চিন্তা করে, কারণ ফিট থাকতে আমরা সকলেই পছন্দ করি। নাইমা, শুরুতে যে প্রশ্নটি করতে চাই যে খাবার কিভাবে ওজন নিয়ন্ত্রণে কাজ করে আসলে? প্রথমে আমি একটু বলবো যে ফিট থাকা বলতে কিন্তু বোঝায় যে আমরা ফিট থাকবো, ফিজিক্যালি ওজন নিয়ন্ত্রণ করার মাধ্যমে ফিট থাকবো এবং আমাদের মানসিকভাবেও কিন্তু ভালো থাকাকেও ফিট বোঝায়। তো আসলে খাবারের মাধ্যমে ওজনটা নিয়ন্ত্রণ করা যায়। এজন্যই আমরা বলি যে খাবার দাবারের মাধ্যমে কিন্তু অনেকখানি ফিট থাকা যায় এবং খাবার দাবার সঠিক পরিমাণে যদি আমরা প্রপারলি গ্রহণ করি তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের হেলথ কমপ্লিকেশন থেকে নিজেকে অনেক দূরে রাখতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলি যে ওইভাবে রোগ প্রতিরোধ করার মাধ্যমেও আমরা কিন্তু ফিট থাকতে পারি। তো খাবার গ্রহণগুলোকে আমাদের এমনভাবে করতে হবে যেন আমরা অতিরিক্ত ক্যালোরি আমাদের দেহের চাহিদার তুলনায় গ্রহণ করে না ফেলি। আমরা যেন এমন কোনো কিছু খেয়ে না ফেলি এভরিডে যেটা আমাদের হেলথ কমপ্লিকেশনগুলোকে বাড়িয়ে দেয়। সো এই ধরনের যদি আমরা ওয়াইজলি খাবারগুলোকে চুজ করি তাহলে কিন্তু আমরা ফিট থাকতে পারি এবং মানসিকভাবেও আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। খাবারের কথা আপনি বলছিলেন, এক্ষেত্রে যদি একটু বলি, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড যেটি আছে আমাদের কিন্তু বেশ পছন্দ, আমরা খেতে পছন্দ করি। এক্ষেত্রে কি ফাস্ট ফুড শরীরকে আসলেই ধ্বংস করে নাকি মাঝে মাঝে খাওয়া ইটস ওকে? মাঝে মাঝে খাওয়া ইটস ওকে আমরা বলবো, কারণ আমাদের সবার ডায়েটের মধ্যে একটা চিট ডে থাকে বা আমাদের ওকেশনকে আমরা কিন্তু ইগনোর করতে পারবো না, বা যে কোনো ধরনের ফেস্টিভকে কিন্তু আমরা ইগনোর করতে পারি না। সো ফেস্টিভ্যাল ওয়েতে বা ওকেশনালি বা যে কোনো ধরনের সেলিব্রেশনে আমরা কিন্তু ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড গ্রহণ করতে পারি, বাট সেটা যদি আমাদের এভরিডে বেসিসে আমরা ইনটেক করি তাহলে কিন্তু সেটা আমাদের হেলথ ইস্যু তৈরি করে। সেখান থেকে আমরা দেখা যায় যে অতিরিক্ত ক্যালোরি আমাদের ইনটেক হয়ে যায়, যার কারণে কিন্তু আমাদের হাইপারটেনশন বা অবেসিটি বা আমাদের ডায়াবেটিসের মতো প্রবলেমগুলো দেখা যায়। এবং এই ধরনের ডিজিজগুলো যখন একটা মানুষের মধ্যে চলে আসে তখন কিন্তু সে ফিজিক্যালি ফিট থাকাটা তার জন্য খুব টাফ হয়ে যায়। তো এই জন্য আমি বলবো ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড যখন তৈরি করা হয় তখন কিন্তু তার টেস্টের উপর সে কতখানি ওটাকে সুস্বাদু করতে পারবে সেটার উপর কিন্তু খুব বেশি ফোকাস করা হয়। নট এটার উপর ফোকাস করা কিন্তু হয় না যে আমি ওটার থেকে কতখানি ভিটামিন পাচ্ছি, মিনারেলস পাচ্ছি বা কতটুকু আমি ওখান থেকে ভালো ফ্যাট পাচ্ছি। সো এই জন্য ওগুলো ওকেশনালি ইটস ওকে খাওয়া ঠিক আছে, বাট সেটা লিমিটেড ওয়েতে খেতে হবে। কিন্তু এভরিডে যারা গল্প করতে করতে খায় বা স্কুলে বসে খায় বা ভার্সিটিতে বসে খায় বা অফিসে বসে খায় সেটা অবশ্যই হেলথ ইস্যু তৈরি করবে। এবার যদি একটু আসি, অনেকেই আছে যারা ব্যায়াম করার সুযোগ পাচ্ছে না, যেহেতু আমরা সবাই কর্মজীবনে ব্যস্ত, অনেকেই অফিস করছেন, সেভাবে সময় বের করতে পারছে না ব্যায়াম করার। সেক্ষেত্রে তার খাবারের তালিকা বা ডায়েট চার্ট আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা, আমরা যারা ম্যাক্সিমাম এখন কর্মজীবী বা আমরা বসে কাজ করছি, আমাদের কিন্তু দেখা যায় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওভাবে হচ্ছে না, মুভমেন্ট আমরা খুব বেশি করছি না। এখান থেকে কিন্তু আমাদের দেখা যায় যে ওজন বাড়ার তো একটা প্রবণতা থাকেই, পাশাপাশি কিন্তু আমাদের মাসেলগুলো উইক হয়ে যায়, যেখান থেকে কিন্তু দেখবেন যে এখন অনেক বেশি কোমরে ব্যথার প্রবলেম হয় বা অনেক বেশি দেখবেন যে পায়ে ব্যথার প্রবলেমগুলো হয়, খুব অল্প বয়সে দেখবেন যে আর্থাইটিসের প্রবলেমগুলো হয়ে যায়। তো এই জন্য খাবার দাবারের উপর কিন্তু খুব নজর এইভাবে দিতে হবে যেন আমাদের ক্যালোরিটা ওভার না হয়ে যায়। আমাদের প্রতিদিনের খাবারের তালিকাগুলো এমনভাবে সিলেক্ট করতে হবে যেন ব্রেকফাস্টটা খুব হেলদি হয় এবং দুপুরের খাবারটা যেন টাইমলি হয়। অনেক সময় কাজের প্রেশারে পড়ে যেটা হয় যে দুপুরের খাবার আমরা অনেক লেট করে খেয়ে থাকি, হ্যাঁ অনেক সময় মিস হয়ে যায়। তখন কিন্তু অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে কিন্তু আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়, তখন দেখবেন যে মাথা ঘোরানোর একটা প্রবলেম হয়ে যায় এবং অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে কিন্তু অ্যাসিডিটি গ্রো করে। তো এই জিনিসগুলো যদি হয় তাহলে কিন্তু হেলদি থাকা যায় না, সেটা কিন্তু আমাদের কাজের উপরেও প্রভাব ফেলে। তো আমাদের খাবারগুলো এমনভাবে ভাগ করে নেওয়া উচিত টাইমলি আমাদের কাজের প্যাটার্নের সাথে, যার যেই ধরনের কাজ থাকে তাকে সেই ধরনের প্যাটার্নে আসলে টাইমগুলো ওভাবে মেনটেন করা উচিত। যে টাইমের কথা যদি একটু জিজ্ঞেস করি, সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম, যে অনেক সময় এমন হয় যে দুপুরের খাবারটা কাজের প্রেশারে আমরা মিস করে ফেললাম, সেটি আমরা বিকেলে খাচ্ছি, সেটি কতটুকু আনহেলদি হবে? বা আপনাকে যদি জিজ্ঞেস করি যে সকাল, দুপুর এবং রাতের খাবারটা কখন কখন খাওয়া উচিত?
সকালের খাবার অবশ্যই আমি বলবো যে 8টা থেকে 8:30টার মধ্যে খেয়ে ফেলা উচিত, এবং মিড মর্নিং এ কিছু একটা খাওয়া উচিত। লং টাইম কিন্তু গ্যাপ দেওয়া উচিত না। লং টাইম গ্যাপ দিলে আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়, আমাদের খাবারের ক্রেভিংস বেড়ে যায়, ক্ষুধা বেড়ে যায়। তখন কিন্তু আমরা অল্প খেয়েও আমাদের ক্ষুধাকে নিবারণ করতে পারি না। ওই ক্রেভিংসের জন্য দেখা যায় যে অনেক বেশি ইনটেক করা হয়। দুপুরের খাবার যদি লেট করে খাওয়া হয় তাহলে দেখা যায় যে বিকেলের খাবারটা লেট করে খাওয়া হয়। বিকেলের খাবার লেট করে খাওয়া হলে রাতের খাবারটা কিন্তু লেট করে খাওয়া হয়। সো যতই কাজের প্রেশার থাকুক না কেন, একটু নির্দিষ্ট টাইম বের করে 5-10 মিনিট একটু আমরা দুপুরের খাবারটা টাইমলি ইনটেক করার চেষ্টা করব, এবং রাতের খাবারটা অবশ্যই আমি বলবো 7টা থেকে 8টার মধ্যে খেয়ে ফেলতে হবে। তাহলে যে ক্যালোরিটা আমরা নিচ্ছি সেটা কিন্তু আমাদের বার্ন আউট করার একটা চান্স থাকে, কারণ নর্মালি আমরা কিন্তু 10টা-11টার আগে ঘুমাতে যাই না। সো 10টা-11টার আগে যেহেতু ঘুমাতে যাওয়া হচ্ছে না, 2 ঘন্টা আগে তো রাতের খাবার অবশ্যই খেতে হবে, এবং সেটা যদি কোনোভাবে আমরা বার্ন করে ফেলতে পারি সেটা কিন্তু আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে অনেকখানি হেল্প করবে। এবং হাঁটাটাও আমার মনে হয় অনেক বেশি, অবশ্যই হাঁটাটা আসলে খুবই সেফ একটা এক্সারসাইজ, ব্যায়াম করতে পারছে। এক্স্যাক্টলি, সবার পক্ষে তো আসলে ব্যায়াম করা সম্ভব হয় না। অনেকেই আছে যে নিয়ম করে ব্যায়ামটা করতে পারে না, বা জিমেও ব্যায়াম করলে যেটা হয় যে অনেক সময় সেটা কন্টিনিউ করা যায় না, তাতে কিন্তু অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। তো হাঁটা হচ্ছে সবসময় একটা সেফ এক্সারসাইজ আমি বলবো। আমরা চেষ্টা করব অন্তত আধা ঘন্টা না হলেও 15 থেকে 20 মিনিট বা অ্যাটলিস্ট 10 মিনিট একটু নিয়ম করে হাঁটা, এবং সেই হাঁটাটা অবশ্যই হতে হবে একটু টাইম মেনটেন করে, একটা নির্দিষ্ট টাইমে হাঁটতে হবে, এবং একটু চেষ্টা করতে হবে জোরে জোরে হাঁটার, যেন ঘাম হয়। খুব বেশি হেলে ধুলে হাঁটলে বা গল্প করতে করতে হাঁটলে কিন্তু সেই হাঁটাটা কাজ করবে না। অনেকেই আছে বলে যে আমি তো সারাদিন অনেক অ্যাক্টিভ থাকি, আমি হাঁটছি, এটা তো হবে, বাট এটা কিন্তু হয় না। এক্সারসাইজ যখন আপনি করবেন তখন আপনাকে ওই মনোভাব নিয়ে এক্সারসাইজ করতে হবে, হাঁটাটা যে না আমি অনেক জোরে জোরে হাঁটবো, আমার যেন ঘাম হয় সেভাবে আমি হাঁটবো। এবং টাইমটা খুব ইম্পর্টেন্ট, টাইমটা যদি মেনটেন করে হাঁটা যায় সেটা কিন্তু খুব ভালো কাজ করে। সো হাঁটা এমন একটা সেফ এক্সারসাইজ যেটা আসলে আমাদের সবার করা উচিত। প্রতিদিন তাহলে 15 থেকে 20 মিনিট, অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট হাঁটা উচিত। সেটাও যদি কেউ না পারে অন্তত 10 মিনিট হাঁটলেও ইটস ওকে। পানি কম খেলে কি সেটি ফিটনেসে কোনো রকম ক্ষতিকর প্রভাব ফেলে কিনা? অবশ্যই পানি কম খেলে তো অনেক ধরনের হেলথ ইস্যু তৈরি হয়। ব্লোটিং তৈরি হতে পারে আমাদের বডিতে, আমাদের কনস্টিপেশন হতে পারে, আমাদের স্কিন ড্রাই হয়ে যেতে পারে, ড্রাইনেস থেকে আমাদের দেখা যায় ইউটিআই এর প্রবলেম হতে পারে, শরীর ডিহাইড্রেট হতে পারে। ইউটিআই হয়ে গেলে আমাদের ফ্লুইড ইমব্যালেন্স হতে পারে, সেখান থেকে দেখা যায় যে আমাদের অ্যালবুমিন লস হয়ে যাচ্ছে, আমাদের এডিমার প্রবলেম হচ্ছে। তো যার কারণে পানি আমাদের আসলে নিয়ম করেই খেতে হবে। আমাদের উচিত এজন্য যে প্রতিদিন অন্তত একটা বোতল মেনটেন করা, যে 2.5 থেকে 3 লিটার একটা বোতলে যদি আমি পানি ভরে রাখি এবং এটা চেষ্টা করি যে না আমি 24 ঘন্টা এই বোতলটা শেষ করব, তাহলে কিন্তু আমরা মোটামুটি পানিটা আমাদের ইনটেক হয়। বাট আমরা এতই কাজের প্রেশারে থাকি যে দেখা যায় যে ওই টাইম মেনটেন করে আর পানি খাওয়া হয় না। সো আলটিমেটলি দিন শেষে দেখা যায় পানি খুব কম খাওয়া হচ্ছে, যার কারণে ড্রাইনেস হচ্ছে, এবং ড্রাইনেস থেকে আসলে অনেক ধরনের প্রবলেম হয়। হেয়ারের কথা যদি আমি বলি, চুল ভেঙে যাওয়ার প্রবলেম হয়, চুল পড়ে যাওয়ার প্রবলেম হয়, যেগুলো কিন্তু আমাদের ফিটনেসকে আসলে বাধা দেয়। তো পানি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। খুব বেশি পানিও পান করা যেরকম ক্ষতিকর, এবং কম পানি পান করাটাও খুব ক্ষতিকর। সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসকমফোর্ট হয় পানি কম খেলে। দেখবেন যে পেটে ব্যথা হচ্ছে, আপনি খাবার ডাইজেশন করতে পারছেন না, তখন কিন্তু আপনি আলটিমেটলি ফিট থাকতে পারবেন না। আর খাবারের তালিকায় সবুজ শাকসবজি কতটুকু গুরুত্বপূর্ণ? আমরা জানি গুরুত্বপূর্ণ, কিন্তু আলাদা করে যদি আপনাকে জিজ্ঞেস করি যে কতটুকু পরিমাণে খাওয়া উচিত সবুজ শাকসবজি এবং ফলমূল? অনেকেই আছে যে ডায়েট করছেন, তাদের ডায়েট চার্টে ভাত থাকছে না, শুধু ফ্রুটস থাকছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সবুজ শাকসবজি এবং ফল থেকে আমরা মেইনলি কী পাই? আমরা পাই ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট পাই, যেটা আসলে আমাদের স্কিনের জন্য বা আমাদেরকে ফিট রাখার জন্য বা যে কোনো আমাদের ইমিউনিটিকে বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে। বাট ভাত তো কার্বোহাইড্রেট দেয়, সবজি থেকে বা ফল থেকে আমরা খুব লেস অ্যামাউন্টে কার্বোহাইড্রেট পাই। ওই কার্বোহাইড্রেটটুকু কিন্তু আমাদেরকে এনাফ গ্লুকোজ দিতে পারে না। যদি আমি ক্যালোরির 20 থেকে 30% যদি আমাকে কার্বোহাইড্রেট থেকে নিতে হয়, সেজন্য আমাকে অবশ্যই একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা সিম্পল কার্বোহাইড্রেট আমি রাখতেই পারি। বাট ফ্রুটস আমাকে আলাদা করে ভিটামিন, মিনারেলসের জন্য রাখতে হবে, এবং সেক্ষেত্রে যদি আমি প্রপারলি ফ্রুটস না খাই, শাকসবজি না খাই, তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের হেলথ ইস্যু হতে পারে। লাইক পটাশিয়ামের কমে যেতে পারে, হাইপোক্যালেমিয়া হতে পারে, আমাদের সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স হতে পারে, সেখান থেকে কিন্তু আমাদের প্রেশারের প্রবলেম হতে পারে, আমাদের হাইপারটেনশন বলেন বা লো প্রেশার বলেন, এই জিনিসগুলো গ্রো করতে পারে। এবং যদি আমরা প্রপারলি ভিটামিন, মিনারেলস না খাই, অ্যান্টিঅক্সিডেন্ট না খাই, আমাদের যে
যে আমাদের হেলথের যে বায়োলজিক্যাল ফাংশন যা আমাদের ভেতরকার সেটা কিন্তু নষ্ট হতে পারে। তো আসলে যার যার কাজটুকু না সেই কম্পোনেন্টগুলো করে থাকে। কার্বোহাইড্রেটের কাজটা কার্বোহাইড্রেট করবে এবং ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, ডায়েটারি ফাইবারের জন্য আমাকে অবশ্যই শাকসবজি, ফলমূল খেতে হবে, যেটা আমার ইলেকট্রোলাইটকে ব্যালেন্স করবে, আমাকে অনেকখানি নিউট্রিশন দিবে, যার জন্য কিন্তু আমার ইমিউনিটি গ্রো করবে এবং আমি অনেক ধরনের ডিজিজ থেকে নিজেকে দূরে রাখতে পারবো। একদমই, আমার মনে হয় যে প্রতিটা খাদ্যেরই আসলে আলাদা আলাদা গুণাগুণ আছে, সবগুলোই আসলে গ্রহণ করা উচিত, কিন্তু পরিমাণ এই অনুযায়ী। জন্যই তো আমরা ব্যালেন্সিং এর উপর আসলে জোর দিয়ে থাকি যে সবকিছু আসলে ব্যালেন্স করে খেতে হবে, ইমব্যালেন্স করা যাবে না। ব্যালেন্স করে যদি কমপ্লিটলি আমরা সেটাকে ইনটেক করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি নিজেদেরকে ফিট রাখতে পারবো। এবং অনেকেই যে ডায়েট চার্ট করে, সে নিজে নিজেই ডায়েট চার্ট বানিয়ে ফেলে। অনেকেই আছেন যারা পুষ্টিবিদে শরণাপন্ন হচ্ছে না বা কোনো নিউট্রিশনের কাছে যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি বলবেন, তাদের কাছে যাওয়া আসলে কতটা জরুরি? যারা নিজেরা ডায়েট চার্ট করে বা ইউটিউব দেখে বা গুগল দেখে, তারা হয় কি যে একটা হয়তো বা নির্দিষ্ট ওজন পর্যন্ত হয়তো বা কমাতে পারছে। আমাদের কাছে এরকম অনেকেই আসেন যারা বলেন যে আমি নিজে ডায়েট করেছি, 2-3 কেজি হয়তো বা কমিয়েছে বা 4 কেজি কমিয়েছে, এরপর আর আমি কমাতে পারছি না, বা যেটা প্রবলেম হয় সেটা আবার রিগেইন হয়ে যাচ্ছে দ্রুত, কারণ তারা কিন্তু কোনো গাইডলাইন মেনটেন করে কমাচ্ছে না। তারা বুঝতে পারছে না তাদের কতখানি ক্যালোরি নিতে হবে, তারা বুঝতে পারছে না কতটুকু প্রোটিন তারা পাচ্ছেন তাদের প্রপার সারাদিনের খাবার থেকে। প্রতিটা মানুষের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে প্রোটিন গ্রহণ করার ব্যাপার রয়েছে, তারা তাদের ভিটামিন, মিনারেলসে কিন্তু মেকশিওর করতে পারছেন না। তো যার কারণে দেখা যায় যে অনেক ধরনের ডেফিসিয়েন্সিস তাদের হয়ে থাকে, মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন ডেফিসিয়েন্সিস যেগুলো আমরা বলে থাকি। সেখান থেকে অনেক ধরনের ইস্যু তৈরি হতে পারে, চুল পড়ার প্রবলেম হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবলেম হতে পারে, লো প্রেশার হয়ে যাওয়ার প্রবলেম হতে পারে, যেটা কিন্তু আলটিমেটলি এক ধরনের ডিজিজকে তারা কিন্তু আমন্ত্রণ জানাচ্ছে আর কি। তো যার কারণে আমি বলবো অবশ্যই যে কোনো প্ল্যান, যে কোনো প্রোগ্রেসে যাওয়ার আগে যে কোনো হেলথ এক্সপার্টের পরামর্শ নিয়ে করলে সেটা সেফ থাকা যায় এবং অনেক লং ওয়ে পর্যন্ত যাওয়া যায়। কারণ আপনি একজন হেলথ এক্সপার্টের অ্যাডভাইস ছাড়া কিন্তু 10 থেকে 15 কেজি বা 20 কেজি কমাতে পারবেন না। 3 থেকে 4 কেজি হয়তো বা কমাচ্ছেন, বাট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গেইন হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক ধরনের ডিফিসিয়েন্সিস নিয়ে সেটা গেইন হয়ে থাকে। নাইমা, অনেকেই আছে প্রচলিত কিছু সাপ্লিমেন্ট খাচ্ছে অনলাইন থেকে কিনে, যেগুলোর আসলে সার্টিফাইড না, সেক্ষেত্রে সেগুলো কতটুকু ক্ষতিকর? সাপ্লিমেন্ট তো আসলে আমরা খেয়ে থাকি, দেখা যায় যে আমাদের একটা সাপোর্ট দেওয়ার জন্য খেয়ে থাকা হয়। তো আমি বলবো যে সবসময় ন্যাচারাল সোর্স ইজ দ্য বেস্ট সোর্স। যদি আমরা ন্যাচারালি খাবার থেকে, ফ্রেশ ফুড থেকে যদি সেটা ইনটেক করতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী। যদি আমরা সাপ্লিমেন্টেশন নিয়েও থাকি, অনেক সময় এরকম ইস্যুস তৈরি হয় যে আমরা খাবার থেকে প্রপারলি নিতে পারছি না, কারণ খাবার থেকে ছোটো ছোটো নিউট্রিয়েন্টসগুলোকে মেকশিওর করা যায় না অনেক সময়। সেক্ষেত্রে আমরা সাপ্লিমেন্টেশন নিতে বলি, সেটা অবশ্যই অথেন্টিক হতে হবে এবং সেটার কত গ্রাম খাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে আমার রিকমেন্ডেড ভ্যালু অনুযায়ী। যদি আমি অনেক বেশি পরিমাণে গ্রহণ করি, লাইক আমার যদি 200 মিলিগ্রাম খাওয়ার কথা, সেখানে যদি আমি 400 মিলিগ্রাম খেয়ে ফেলি, তাহলে সেটা অবশ্যই আমার কিন্তু হেলথ হ্যাজার্ড তৈরি করবে, আমার বডিকে টক্সিক করে ফেলবে। এবং এই ধরনের পেশেন্টও কিন্তু আমাদের অনেক আমরা পাই যে বডি ওভার সাপ্লিমেন্টেশনের কারণে বডি টক্সিসিটি তৈরি হচ্ছে বা সেটার জন্য আবার ট্রিটমেন্টের প্রয়োজন হচ্ছে। এবং এই ধরনের প্রবলেমে কিন্তু পেশেন্টে দেখা যায় অনেক ধরনের কিডনির প্রবলেম হতে পারে, যে কোনো একটা অর্গানের উপর বেশি প্রেশার হয়ে যেতে পারে। তো এই জন্য সাপ্লিমেন্টেশন ইটস ওকে ইম্পর্টেন্ট, বাট সেটা অবশ্যই আগে টেস্ট করে নিতে হবে, ফাইন্ড আউট করতে হবে কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিস হচ্ছে, বি ভিটামিনের ডেফিসিয়েন্সিস হচ্ছে না, ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সিস হচ্ছে না, ভিটামিন ডি এর হচ্ছে, এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে, বা প্রোটিন ডেফিসিয়েন্সিস হচ্ছে কিনা। সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে চেক আপ করে হেলথ প্রফেশনালের কাছ থেকে এক্সাক্ট ভালো ডোজ, মানে অ্যামাউন্টটা ঠিক করে নেওয়া যে আমি কোন ডোজের সাপ্লিমেন্টটা নিব, কারণ ডোজিং তো অনেক ধরনের আছে, কোন ডোজটা কার জন্য, সবার জন্য তো সেম হয় না। একদমই। অনেকেই আছে চা কফি, আমি বলবো অধিকাংশ মানুষই আমরা চা কফি খাই, কিংবা চকলেট খাচ্ছি, অনেকে প্রতিদিনই চকলেট খাওয়ার ক্রেভিং হয়, মিষ্টি খাচ্ছি, সেগুলো আসলে ফিটনেসে কতটুকু বাধা দেয় বা কতটুকু গ্রহণ করা উচিত? চা, কফি বা যদি কোল্ড ড্রিঙ্কসের কথাও আমি বলি বা চকলেটের কথা বলি, এগুলো তো আসলে সুগারি আইটেম। তো সুগার আসলে আমাদের একটা রিকমেন্ডেড ভ্যালু থাকে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে আমরা প্রতিদিন 6
চা চামচ সুগার লিমিটেড ওয়েতে খেতে পারি। বাট সুগারের কিছু ব্যাপার থাকে যেটা দুই ধরনের হতে পারে, ন্যাচারাল সোর্সের ন্যাচারাল সুগার হতে পারে, অ্যাডেড সুগার হতে পারে। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে ফিট থাকার জন্য অ্যাডেড সুগারকে যতখানি অ্যাভয়েড করা যায়। ন্যাচারাল সুগার আমি নিতেই পারবো, ইটস ওকে। ন্যাচারাল সুগার ফ্রুটস থেকে পাওয়া যায়, যে কোনো ধরনের মিল্ক থেকেও পাওয়া যায়, ল্যাকটোজ থেকেও পাওয়া যায়। তো ন্যাচারাল সুগার যেহেতু আমরা নিচ্ছি, সো অ্যাডেড সুগার যতখানি লিমিটেড করা যায় ততই ভালো হবে। চা কফি পরিমাণ মতো খেলে প্রবলেম নাই, এবং খাবারের পর যদি আধা ঘন্টা পর আমরা খাই, ইনটেক করি খুব অল্প পরিমাণে, সেটা আমাদের খুব বেশি ক্ষতি করবে না। দিনে কত কাপ খাওয়া যাবে? দিনে 2 কাপ ইটস ওকে, 1 কাপ খেতে পারলে আরও ভালো। বাট যারা 3-4 কাপ খায় বা একটু পরপর খায়, তাদের জন্য চা কফি খুবই ক্ষতিকর, কারণ তারা ভিটামিন মিনারেলসগুলোকে অ্যাবজর্ব করতে দেয় না, ডিহাইড্রেশন ক্রিয়েট করে যা, এবং অ্যাসিডিটি ক্রিয়েট করে, কনস্টিপেশন ক্রিয়েট করতে পারে। কারণ সব কিছুর একটা উপকারী ব্যাপার আছে যদি সেটা লিমিটেড ওয়েতে গ্রহণ করা হয়। তারপর আপনি চা কফি কোল্ড ড্রিঙ্কসের কথা বলছিলেন, ফাস্ট ফুডের কথা বলছিলেন, এই সব জিনিসগুলো যদি লিমিটেড ওয়েতে খাওয়া হয় ইটস ওকে। বাট খুব বেশি পরিমাণে গ্রহণ করলে অবশ্যই আমাদের একটা হেলথ ইস্যু তৈরি করে। স্পেশালি কোল্ড ড্রিঙ্কস, কার্বোনেটেড বেভারেজ, এটার মধ্যে প্রচুর সুগার থাকে। তো এই জিনিসগুলো আমাদের চেষ্টা করতে হবে খুব লিমিটেড ওয়েতে নেওয়ার। খুব পিপাসা পেলেই যে কোল্ড ড্রিঙ্কস খাবো, সুইট কিন্তু পিপাসাকে আরও বাড়িয়ে দেয়। আপনি দেখবেন যে গরমে অনেক সময় অনেকে পিপাসা পাচ্ছে, আমি কোক খাচ্ছি বা আইসক্রিম খাচ্ছি, এটা কিন্তু তাকে আরও বেশি সুগারি আইটেম তার বেশি পিপাসা বাড়িয়ে দিচ্ছে। আমরা বডিকে দেখা যাচ্ছে যে ডিটক্স ওয়াটার খাচ্ছি টক্সিনটা বের করে দেওয়ার জন্য, পানি কিন্তু এনাফ। পানি যদি প্রপারলি খাওয়া হয় তাহলে পানি কিন্তু সেফ সোর্স আপনার টক্সিনগুলোকে বের করে দেওয়ার জন্য, পিপাসাকে নিবারণ করার জন্য। তো সবসময় আমরা চেষ্টা করবো যে আসলে ন্যাচারাল ওয়ের উপর ডিপেন্ড করতে, যত আর্টিফিশিয়াল প্রসেসড জিনিসগুলোকে যতটুকু কম পরিমাণে গ্রহণ করতে। অনেক সময় হয় আমরা দাওয়াতে গিয়ে ভারী খাবার তো খাওয়াই হয়, সেক্ষেত্রে আমাদের রেগুলার যে খাদ্য তালিকা থাকে, রেগুলার যে খাবারগুলো খাই, তার পরদিন বা দাওয়াতের পর থেকে কি সেই খাবারগুলো একটু কমানো উচিত? ব্যালেন্সটা আসলে কিভাবে করা উচিত? যেদিন দাওয়াত থাকে সেদিন আমি বলবো, যদি রাতে দাওয়াত থাকে তাহলে দুপুরের খাবারটা একটু মিনিমাইজ করা উচিত। দুপুরের খাবার থেকে যদি আমরা 300 বা 350 বা 400 ক্যালোরি ইনটেক করি নর্মালি, তাহলে সেই ক্যালোরিটা 100-150-এর মধ্যে নিয়ে আসা উচিত। যদি আমাদের দুপুরে দাওয়াত থাকে তাহলে রাতের খাবারটা একটু স্কিপ করে একটু হালকা স্ন্যাক্স টাইপের কিছু খাওয়া উচিত। এভাবে আসলে ব্যালেন্সটা করা উচিত। যদি রেগুলার কারো দাওয়াত থাকে তাহলে সে দাওয়াতের খাবার চুজিংটাকেও ইম্পর্টেন্স দিতে হবে। দাওয়াতে দেখা যায় যদি কাচ্চি বিরিয়ানি দেয়, আমরা দেখা যায় যে অনেক বেশি রাইস নেই, আলুও নেই, তারপর হচ্ছে মাংসও নিয়ে থাকি। তো এটা চেষ্টা করতে হবে যে আমি প্রোটিনটা নেই, আমি মাংসটা বেশি করে নিব, রাইসটুকু একটু কম নিব, বা আলুটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, বা যতটুকু একটু কম পরিমাণে খাওয়া যায় সেটা চেষ্টা করব। যতটুকু আমার, অনেকে আছে নিজের পরিমাণের চেয়ে অনেক বেশি দাওয়াতে খেতে পছন্দ করে, কারণ দাওয়াতে খাবার অনেক মজা হয়। যখন মজা লাগে খাবার তখন কিন্তু সবাই অনেক বেশি পরিমাণে খেতে পছন্দ করে। তো ওই সময় নিজেকে একটু কন্ট্রোল করতে হবে যদি কারো রেগুলার দাওয়াতের টেন্ডেন্সি থাকে। বাট মাঝে মাঝে যদি দাওয়াত থাকে ইটস ওকে, ওই দিন করাই যায়, বাট সেদিন সকাল থেকে প্রিপারেশনটা নিতে হবে। সকালের খাবারটা একটু মিনিমাইজ করতে হবে, দুপুরের খাবারটা একটু মিনিমাইজ করতে হবে, তারপর রাতের খাবারটা দাওয়াতে যে যত আর্লি সম্ভব খেয়ে ফেলতে হবে। এবং যদি পসিবল হয় একটু হাঁটা, ওই দিন একটু বেশি হাঁটা করলে তাহলেই কিন্তু ক্যালোরিটা বার্ন হয়ে যায়। এভাবে ব্যালেন্স করা যায়। ফিটনেস থাকতে হলে নিজেকে কন্ট্রোল করতে হবে। এক্স্যাক্টলি। শীতের সময় বিভিন্ন ধরনের সবজি আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের সবজি আসে, তো সেক্ষেত্রে সেই সবজিগুলোকে আপনি কিভাবে গুরুত্ব দেবেন? শীতে তো আসলে অনেক মজার মজার সবজি পাওয়া যায়, মজার মজার ফল পাওয়া যায়, এবং শীতের সময় দেখা যায় যে আমাদের শরীর কিন্তু অনেক বেশি ডিহাইড্রেট হওয়ার টেন্ডেন্সি থাকে। তো শীতের সময় আসলে এমন সবজিগুলোই পাওয়া যায় যেটা কিন্তু আমাদেরকে হাইড্রেটেড রাখতে হেল্প করে। তো শীতে যেহেতু আমাদের সবজি অনেক অ্যাভেলেবল থাকে, আমরা কিন্তু আমাদের ভিটামিন মিনারেলসের চাহিদার অনেকখানি কিন্তু শীতের সবজি থেকে পূরণ করে ফেলতে পারি। সকালে আমরা সবজির কিছু রাখতে পারি, বিকেলে স্ন্যাক্সেও সবজির কিছু রাখতে পারি, একটু সবজির স্যুপ করে খেতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট পাই সেই সবজিগুলো থেকে, ভিটামিনস পাচ্ছি, মিনারেলস পাচ্ছি, যেগুলো কিন্তু আমাদের পুরো বডিকে ভেতর থেকে নারিশ করার চেষ্টা করে। সো শীতের সবজি আমি বলবো যেহেতু মজার, এটা সবাই খেতে খুব পছন্দ করে, সো বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে শীতের সবজিকে আসলে এনজয় করা উচিত। নাইমা, স্ট্রেস এবং ঘুম বর্তমান সময়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়ে আমরা ঘুম নিয়ে, অনেকের ঘুম হয় না, বা কারো কারো দেখা যায় যে সারা রাত জেগে আছে। তো এক্ষেত্রে ফিটনেসের ক্ষেত্রে এটি কতটুকু ক্ষতিকর প্রভাব ফেলে?
এই যে না ঘুমানোর একটা প্র্যাকটিস, এটা কিন্তু অনেকেই বলে যে আমার ঘুম হচ্ছে না, কিন্তু এটা কিন্তু অভ্যাসের একটা ব্যাপার। কেউ যদি দেখেন যে দীর্ঘদিন ধরে না ঘুমিয়ে থাকে বা অনেক রাত করে ঘুমায় বা মোবাইলে অভ্যস্ত হয় বা ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে বা যে কোনো ধরনের কাজ নিয়ে যদি রাতে অভ্যস্ত হয়ে যায়, তাহলে কিন্তু তার ঘুমটা ওভাবে প্রপারলি হয় না, অনেক দেরি করে ঘুম হয়, যেটা তার সারাদিনে তার স্ট্রেসকে বাড়িয়ে দেয়, তার কাজের টেন্ডেন্সি, কাজের যে কনসেন্ট্রেশন সেটাকে নষ্ট করে, তার মুডকে নষ্ট করে এবং তার ক্রেভিংসকে নষ্ট করে। সো ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। ঘুমটা যদি 6 থেকে 7 ঘন্টা প্রপারলি ঘুমাতে কেউ পারে, তাহলে কিন্তু তার সারাদিন খুব ভালো যায় আই থিঙ্ক। তাহলে তার দুপুরে ঘুম হয় না। কেউ যদি রাতে প্রপারলি না ঘুমায়, তার কিন্তু সারাদিন একটা ডিজিনেস থাকে, দুপুরে একটা ঘুমানোর প্রবণতা থাকে, যেটা কিন্তু ফিটনেসকে বাধা দেয়, ওজনটাকে বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে, এবং সারাদিন যে একটা ল্যাথার্জিক ভাব থাকে, সেটাতে কিন্তু তার অনেক বেশি চা কফি খাওয়া হয়ে যায় বা অনেক বেশি ফাস্ট ফুডের একটা ক্রেভিংস হয়, যেটা তার খাবার প্রপারলি সে ইনটেক করতে পারে না। সো স্ট্রেস ম্যানেজমেন্ট করা, প্রপার ঘুমানো এবং খাবারের উপর নজর দিলে কিন্তু মানে সুন্দরভাবে সুন্দর থাকা যায় এবং ফিট থাকা যায় এবং হেলদি থাকা যায়, এবং অনেক ধরনের ডিজিজ থেকে কিন্তু তখন নিজেকে বিরত রাখা যায়। লাইক কেউ যদি খুব কম ঘুমায়, খুব বেশি স্ট্রেসে থাকে, তার কিন্তু হাইপার টেনশনের একটা পসিবিলিটি থাকে, তার কিন্তু একটা হার্টের একটা কিছু ইস্যু থাকে, কারণ তার খাবার ওরকম প্রপার হচ্ছে না, বা তার কিন্তু সারাদিন যে তার একটা মুড ডিসঅর্ডারের প্রবলেম থাকে, সেখান থেকেও কিন্তু তার দেখা যায় যে ভিটামিন ডির অভাব হচ্ছে তার। সো ঘুমটা খুব ইম্পর্টেন্ট। আমি বলবো কারো অভ্যাস করা উচিত, এই ধরনের টেন্ডেন্সি থাকা উচিত যে না, আমি অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা ঘুমাবো, আমি রাতে জেগে থাকবো না, ডিভাইসের কাজ বা যে কোনো কাজ আমি একটা নির্দিষ্ট সময়ের আগে কমপ্লিট করবো বা খুব ভোরে উঠে আমি কাজগুলো করব। এই টেন্ডেন্সিটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা স্ট্রেসকে ম্যানেজ করতে পারবো, আমাদের ঘুমকে ম্যানেজ করতে পারবো এবং একটা হেলদি লাইফকে আমরা কিন্তু ম্যানেজ করতে পারবো। একদমই। প্রতিদিনের জীবনে আমরা আসলে সেভাবে গুছিয়ে চলতে পারি না, চাইলেও পারি না। সেক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে ফিট থাকার জন্য, আসলে কিভাবে চলা উচিত? প্রতিদিন আসলে আমাদের একটা প্ল্যান করে নেওয়া উচিত। সবার ফার্স্টে আমরা একটু যদি যে কোনো কাজই কিন্তু একটু প্ল্যান করে নিলে কিন্তু সে কাজটা খুব সুন্দর হয়। সো খাবার দাবারকে দেখা যায় যে আমরা সবচেয়ে বেশি ইগনোর করি, বা আমাদের লাইফস্টাইলকে আমরা সবচেয়ে বেশি ইগনোর করি। আমরা আমাদের ওয়ার্ক প্লেসে যতটা অ্যাক্টিভ থাকি না কেন, বা আমাদের ওয়ার্ক নিয়ে বা আমাদের ক্যারিয়ার নিয়ে যতটা প্ল্যান করি না কেন, আমরা কিন্তু আমাদের যে দৈনন্দিন যে কাজের প্যাটার্ন বা আমাদের যে খাওয়ার প্যাটার্ন, সেটাকে আমরা প্ল্যান করি না। তো আমি বলবো অবশ্যই প্ল্যান করে নেওয়া উচিত যে আমি আমার খাবারগুলো টাইমলি খাবো, আমি কতটুকু ক্যালোরি ইনটেক করব সেটা আমি প্রপারলি করব, আমি প্রতিদিন আমি ডিম খাচ্ছি কিনা, প্রতিদিন আমি দুধ খাচ্ছি কিনা, প্রতিদিন আমি ফল খাচ্ছি কিনা, আমার ক্ষুধা লাগলে আমি কি ধরনের স্ন্যাক্স গ্রহণ করছি, সেই দিকে আমরা কিন্তু খেয়াল করব। অনেকের আছে দেখবেন যে ক্ষুধা লাগলেই খুব বিস্কিট খেয়ে ফেলছে বা চানাচুর খেয়ে ফেলছে বা খুব ভারী কিছু খেয়ে ফেলছে। সে ধরনের কাজ না করে আমরা কিন্তু একটু বাদাম খেতে পারি বা একটু হালকা কিছু ফ্রুটস খেতে পারি, যেটা কিন্তু আমাদের বডির জন্য অনেক হেলদি। তো এই ধরনের প্ল্যানগুলো আমরা আগেই করে নিব, দরকার হলে আমরা বাসা থেকে ক্যারি করব যদি আমাদের ওয়ার্ক প্লেসে নিয়ে যেতে হয়, এবং বাইরের খাবারের উপর যতটুকু গুরুত্ব কম দেওয়া যায় সেদিকে খেয়াল রাখবো। চেষ্টা করব আমরা বাসার খাবারই খাওয়ার জন্য, এবং বাসার খাবারকে যতটুকু ভ্যারাইটি করে খাওয়া যায়, কারণ বাসার খাবার ন্যাচারাল খাবার হয়ে থাকে, সেটা খুব হেলদি হয়ে থাকে এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়ে থাকে। এই জিনিসগুলোকে দেখতে হবে, এবং পাশাপাশি ঘুম, আমাদের স্ট্রেস ম্যানেজ করা, এই জিনিসগুলোর উপরও নজর দিতে হবে, এবং সবচেয়ে বেশি যেটার উপর নজর দিতে হবে পানি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু করা উচিত, অন্তত যদি কেউ বসে থাকার কাজ করে, তার কিন্তু অ্যাটলিস্ট আধা ঘন্টা পর পর উঠে একটু হাঁটা চলা, অন্তত 2 মিনিট হাঁটা চলার প্র্যাকটিস করা উচিত। সো যতটুকু সম্ভব নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু আমাদেরকে অনেকখানি ফিট রাখতে হেল্প করবে। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর নজর দিতে হবে, পাশাপাশি খাবার, ঘুম, আমাদের যেন ডিহাইড্রেট না হয়ে যায় সেই ব্যাপারগুলোর উপর নজর দিতে হবে, তাহলেই সুন্দর এবং ফিট থাকা যাবে। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় দর্শকরা অনেক বেশি উপকৃত হবে। আজকে অনেক সুন্দর সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার সাথে আলোচনা করতে পেরে আমারও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ। দর্শক, জাগো স্বাস্থ্য কথার আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল ফিট থাকার জন্য কি খাবেন এবং কি এড়াবেন। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো বিষয় এবং নতুন কোনো দক্ষ চিকিৎসককে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।